আজকে খুব স্বাভাবিকভাবেই কথা বলবো ভারত সরকারের বাংলাদেশকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্পষ্ট অবস্থান এ নিয়ে কিছু কথা বলবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যেই একান্ত বৈঠক সেখানে বাংলাদেশ প্রসঙ্গ। তার আগে প্রথমেই অত্যন্ত শ্রদ্ধা অবনত চিত্তে শ্রীমতী ইন্দিরা গান্ধী ৭১ সালে ভারতের সরকার এবং সমগ্র ভারতবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ১৯৭১ সালের এই দিনে এবং ভুটানের তৎকালীন রাজা এবং ভুটান সরকারকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ১৯৭১ সালের এই দিনে সকালে প্রথমে ভুটান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ঘোষণা করে, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। তার কয়েক ঘন্টা পরে ভারতের পার্লামেন্ট লোকসভায় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্পষ্ট ঘোষণা দিয়ে বসেন, নাও বাংলাদেশ ইজ এ রিয়ালিটি। সো ভারতের এই স্বীকৃতির সাথে সাথে সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের বিজয়ের অনিশ্চয়তা নিয়ে সমস্ত অনিশ্চয়তা মুহূর্তের মধ্যে ধুলায় মিশে যায়। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়ে যায় একটি বাস্তব বাংলাদেশ, যেটা ছিল শুধু সময়ের ব্যাপার। মার্কিন সাম্রাজ্যবাদ এবং চীনের স্পষ্ট বিরোধিতার মুখে এবং হুমকির মুখে, আমেরিকার সরাসরি হুমকির মুখে সেই দিন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের পক্ষে যে সাহসী এবং ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়েছিলেন, এরকম কোনো নজির পৃথিবীতে নেই। তিনি সমস্ত হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা দিয়ে সরাসরি হস্তক্ষেপ করে মাত্র ১৩ দিনের মধ্যে বাংলাদেশকে পাকিস্তানি দখলদার মুক্ত এবং ৯৩,০০০ পাকিস্তানি খুনিদেরকে, কসাইদেরকে, নিয়াজি সহ সারেন্ডার করতে বাধ্য করেন। বাংলাদেশের মানুষ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কোনোদিন ভুলবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের
একজনও যদি বেঁচে থাকে, শ্রদ্ধা ভরে ভারত এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্মরণ করবে। যদিও আজ সেই বাংলাদেশ আবার সেই পাকিস্তানি শকুনরা দখল করে নিয়েছে। এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, কোথাও কোনো খবর নেই, কোথাও কোনো আলোচনা নেই। এই রাজাকার আলবদর ক্ষমতায় বসে আছে, তাদেরও কোনো ভ্রুক্ষেপ নেই। বিএনপি নামক একটি সেমি রাজাকারের দল, তারা শুধু ভোটের জন্য মুক্তিযুদ্ধ করে আর জামাতকে গালি দেয়। অথচ এই ডিসেম্বর 1 তারিখ থেকে আজ পর্যন্ত তাদের মুখে কোনো মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের প্রতিদিনের কাহিনী নিয়ে, বিজয়ের কাহিনী নিয়ে, তাদের দলেও তো কয়েকজন বীর মুক্তিযোদ্ধা আছে, কেউ কোনো শব্দ করে না। আজকে এরকম একটি ঐতিহাসিক দিন, যেদিন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, না বাংলাদেশের কোনো মিডিয়া, না বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো রকমের কোনো উচ্চবাচ্য কিছুই নেই। এর জন্যই ভারত সরকার স্পষ্ট হয়ে গেছে। আরো অনেক কারণ আছে, আরো অনেক কাহিনী আছে, কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজ ভুলুণ্ঠিত। বাংলাদেশ আজ আবার পাকিস্তানের দখলে। এটাকে যেভাবে হোক, আবারও যেভাবে হোক পাকিস্তান মুক্ত করতেই হবে। নাটক নিয়ে, এই খালেদা জিয়ার নাটক নিয়ে আজকে কোনো কথা বলবো না। শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পুরনো ইংরেজি পত্রিকার সাংবাদিক প্রায় আমাকে, অনেকদিন পর্যন্ত প্রায় আমাকে খোঁজখবর নেয়, ফোন দেয়, বিভিন্ন বিষয়ে আমার মতামত জানতে চায়। সেইটার বেসিসে সে অনেক নিউজ আর্টিকেল লিখে আজকে আমাকে জানতে চেয়েছিল যে খালেদা জিয়া কি সত্যি সত্যি মারা গেছে কিনা। আমি বললাম যে উনি যে মারা গেছে এটা সত্যি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। কারণ আমি যদি প্রমাণ দিতে যাই, তাহলে বহু লোকের চাকরি চলে যাবে, বহু লোকের হয়তো ভায়োলেন্সের শিকার হবে, মৃত্যুবরণ করতে পারে, আরো অনেক ঝামেলায় পড়তে পারে। সো আমি যেমন আন্ডার কম্পালশন যে আমি সোর্স ডিসক্লোজ করব না, অ্যাট দি সেম টাইম আমি সেইটা বলবো না। তো আপনাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পত্রপত্রিকা তো এই নিউজ করবে না, আপনারা করেন। সেটা হলো যে এই যে 3 বাহিনীর প্রধান গেল খালেদা জিয়াকে দেখতে, ডেভিল, বাংলাদেশের অবৈধ প্রধান উপদেষ্টা ডেভিল ইনুস, ও ডেভিল বললে তারা ইজি চিনে, কোনো সমস্যা না, তারা এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে শুনতে শুনতে। দে আর ভেরি মাচ ক্লিয়ার হু ইজ ডেভিল, রিয়াল ডেভিল। সে গিয়েছে দেখতে। এমনকি আবার ব্রিটিশ রাষ্ট্রদূত গেছে দেখতে, হাই কমিশনার গিয়েছে দেখতে, সারাকু। সর্বশেষ তারেক জিয়ার স্ত্রী দেখতে গিয়েছে, কিন্তু কারোরই কোনো ছবি প্রকাশ করেনি বা ছবি তোলা হয়নি যে তারা দেখতেছে। ভিডিও হোক, স্টিল কোনো কিছুই জনসমক্ষে আনে নাই যে জুবাইদা দেখতেছে শাশুড়িকে,
এত দূর থেকে কষ্ট করে আসছে, বা ডক্টর ইউনূস দেখতেছে, সেনাপ্রধান দেখতেছে, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক দেখতেছে দূর থেকে গ্লাস দিয়ে। নাথিং লাইক দ্যাট। এটা নিয়ে এত সমালোচনা হয়েছে, এত তর্ক বিতর্ক চলছে এখনো। যদি তাদের কাছে সেই সৎ সাহস থাকতো, তাহলে তারা ওই রকম একটা ছবি বের করে এনে দেখাতে পারতো যে না না, খালেদা জিয়া এখনো আছে, এই যে শুয়ে আছে এখন পর্যন্ত। সেই সুযোগ নাই, ওই রুম খালি। যাই হোক, তারা যদি এখন সেইটা প্রশ্ন তুলে, তো তুলতেই পারে। আমি আমার ফেসবুকে আজকে বিষয়টার প্রশ্ন তুলেছি। এই হলো এই বিষয়ের শেষ কথা। ঘন্টার পর ঘন্টা বলো, এদের এই নাটক শেষ হবে না। আরো গুরুত্বপূর্ণ কথা আছে, আমাদের সেগুলি বলতে হবে। আপনারা জানেন যে ডক্টর জয়শঙ্কর, তার আগে একটু বলে রাখি, গতকাল প্রেসিডেন্ট পুতিন এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একান্ত বৈঠকে অবশ্যই সেখানে বাংলাদেশের প্রসঙ্গ এসেছে, এই কারণে যে এর আগে অজিত দোভাল, সিকিউরিটি অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া, মস্কোতে গিয়ে সরাসরি পুতিনকে ব্রিফ করেছে। ওই একই জিনিস, কূটনৈতিক কিছু নিয়ম কানুন আছে, কিছু বিষয় আছে যেগুলি আগেই সেক্রেটারি লেভেলে, ডিপ্লোম্যাট লেভেলে এগুলি আলোচনা হতে 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 একটা পর্যায়ে এটার ফিনিশিংটা হয় জাস্ট টপ দুইজনের মধ্যে। এই কারণে ওই দুইজনের মধ্যে ফিনিশিংটা হয় যে তারা তাদের অ্যাপয়েন্টেড লোকজন সঠিকভাবে এই বিষয়গুলো এইভাবে আর্টিকুলেট করেছে কিনা, এইভাবে প্রেজেন্টেড করেছে কিনা, সেই জিনিসগুলিকে ফাইনালি দেখে শুনে এগ্রিড হওয়া। কারণ এখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অনেক কিছু বিষয় আছে না। এই দুইজন বা এদের এই লেভেলের লোকজনের এত ঘন্টার সময় ব্যয় করার কোনো সময় নেই। সো এগুলো আগেই সব আলাপ আলোচনা করে এটাকে এক কনসাইজ করে জিস্টে এনে তারপরে তারা বলে যে হ্যাঁ এটা আমি দেখেছি, এটা দেখেছি, ওইটা দেখেছি, অল এগ্রিড। অর যদি কোনো চেঞ্জ থাকে, এডিশন ইয়ে থাকে, কাটাকুটি থাকে বা ডিডাকশন থাকে, সেরকম হতে পারে। ওই রকম একটি আলোচনায় ইন্ডিয়ান সিকিউরিটি প্রবলেমটা এই মুহূর্তে কি আসবে এবং নিয়ারার থ্রেটস কি আছে। এক নম্বরে বাংলাদেশ, নরেন্দ্র মোদীর বক্তব্য, এটা অজিত দোভাল আগেই বলে আসছে মস্কোতে, যে চায়নার প্রেসারে, যেহেতু চায়নাকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া তো একদম ডে ওয়ান থেকে 47-এর 15th অগাস্টের পর থেকে জওহরলাল নেহরুর সাথে রাশিয়ান কমিউনিস্ট পার্টি, যেহেতু সমাজতন্ত্র একটি স্তম্ভ ভারতবর্ষের সংবিধানে, যার জন্যে কোনো অ্যালায়েন্সে না গিয়েও, যেমন ওখানে ওয়ারশো এবং ন্যাটো দুইটা অ্যালায়েন্স ছিল, সেখানে তারা যায় নাই, তারা হলো জোট নিরপেক্ষ নন অ্যালায়েন্স মুভমেন্ট। এই জওহরলাল নেহেরু, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, এবং যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, এই দুইজনের যৌথ উদ্যোগে এই নন অ্যালায়েন্স মুভমেন্ট তৈরি হয়। বাট নন অ্যালায়েন্স মুভমেন্ট ইন আদার সেন্স, এটা রাশিয়ান ঘেঁষা, প্রত্যেকের ফান্ডামেন্টাল গোল হলো সমাজতন্ত্র। যাই হোক, সেই থেকে ভারত এবং
সোভিয়েত ইউনিয়ন, দেন রাশিয়া, একটা কন্টিনিউয়াস ফ্রেন্ডশিপ tested by 1971 with bloods and lives facing United States of America. So এইটা একটা জিনিস, এটা তো আর আনব্রেকেবল। অন্যদিকে একটা সময় রাশিয়ার সাথে চায়নার সম্পর্ক দূরত্ব থাকলেও এই গ্লোবাল চেঞ্জে চায়না দেখলো রাশিয়ার ব্যাকআপ ছাড়া চায়নাকে আমেরিকা এবং পশ্চিমারা স্কুইজ করে ফেলবে, তারপর তাকে ব্রেক করে ফেলবে। সো তখন চায়না তার সাথে রাশিয়ার সাথে একটা স্ট্রং ফ্রেন্ডশিপ করে ফেললো। কারণ অস্ত্র আর মানুষ দিয়ে শুধু হয় না, এখানে আরো অনেক কিছুর দরকার থাকে যেগুলো চায়নার অর্থ আছে কিন্তু সেগুলো নাই। সো রাশিয়ার মতো শক্তি যদি তাকে বলে যে তোমার সিকিউরিটি আমার গ্যারান্টি আছে তোমার সিকিউরিটির উপরে, তখন আর তার ঘুমটা একটা পিসফুল স্লিপিং হতে পারে। তো এখন ইন্ডিয়া রাশিয়ার ডান হাত, চায়না রাশিয়ার বাঁ হাত। রাশিয়ার কথার বাইরে, ফাইনালি রাশিয়ার কথার বাইরে চায়না যাওয়ার আর সুযোগ এখন নেই। ভবিষ্যতে 20 বছর পরে কি হবে, দ্যাট ইজ ম্যাটার অফ সিন। কিন্তু এই মুহূর্তে আগামী 15-20 বছরে চায়না, এমনকি ইন্ডিয়াও রাশিয়ার এগেনস্টে যাওয়ার কোনো সুযোগ নেই। সো দুইজনের নাটাই রাশিয়ার হাতে। কিন্তু রাশিয়ার সবচেয়ে সুবিধাটা হলো সে কখনো ব্ল্যাকমেইল করে না, তার নিজের স্বার্থে সে তার বন্ধুকে কোনোদিন ব্যবহার করে না। এমন কোনো নজির হিস্ট্রিতে নাই, ওয়ার্ল্ড হিস্ট্রিতে নাই, রাশিয়ার হিস্ট্রিতে নাই। রাশিয়া তখনই তার বন্ধুর পাশে দাঁড়ায় বন্ধু যখন তার কাছে সাহায্য চায়। এমনকি বন্ধু না, বিপদে পড়ে যদি রাশিয়ার কাছে কেউ সাহায্য চায়, রাশিয়া তার সত্যি যদি মনে করে যে তার এটা ভাইটাল রিজন আছে, ভ্যালিড রিজন আছে তাকে সহযোগিতা করার বড়, এবং সে অন্যায়ভাবে অত্যাচারিত হচ্ছে, তখন রাশিয়া তার পাশে দাঁড়ায় এবং তাকে সেভ করে। বহু ঘটনা আছে, লম্বা করতে চাই না। সো রাশিয়ার ইতিহাসে এরকম নেই যে রাশিয়া একটা সাম্রাজ্যবাদী দেশ যে না দখল করতে হবে, ওই করতে হবে। ইউক্রেনের কথা বলে কোনো লাভ নেই, ওটা অন্য জিনিস। এটা রাশিয়া, পরের হিসাব পরে। প্রথম কথা হলো দিস ইজ রাশিয়া। রাশিয়ার সৃষ্টি হয়েছে কিয়েভ থেকে। তো এটা অন্য হিসাব, অন্য ইতিহাস জানতে হবে। কেন কি হয়েছে, 91-তে কি হয়েছে, তারপরে কি হয়েছে, 14 সালে কি হয়েছে, 8 সালে কি হয়েছে, এই পর্ব জানতে হবে। ওই 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া হঠাৎ করে গিয়ে আক্রমণ করলো, দ্যাট ইজ নট দি অল কেস। আর অনেক ইতিহাস। সো এটা রাশিয়া, বা রাশিয়াকে বাধ্য করছে ওখানে যেতে, তার সিকিউরিটি হ্যাম্পার্ড, থ্রেটেন্ড। সো হি হ্যাজ টু অ্যাক্ট। চেক করেছে, সারা পৃথিবী তার বিরুদ্ধে গেছে, কিছুই করতে পারে। সে বিজয়ী বেশে এখন ঘুরে বেড়াচ্ছে, সব তার কাছে যায় বসে আছে, ভাই থামাও, কোনো লাভ নেই। প্রমাণ করে দিছে রাশিয়া হইল মিলিটারি পাওয়ারে, ফায়ার পাওয়ারে ওয়ান অ্যান্ড অনলি, তার ধারে কাছে কেউ নাই। যাই, তো এখন কথা হচ্ছে সব চায়নার ব্যাকআপে চলে পাকিস্তান। সো পাকিস্তানকে অলরেডি স্ক্রুটাইজ করা হয়েছে চায়নার মাধ্যমে। আমেরিকা যতই তাল দেখ, আমেরিকার তালে কোনোদিন আর কোনো 71-এর শিক্ষা হয়ে গেছে পাকিস্তানের, যে আমেরিকার তালে পরে সে অনেক কিছু করছে। আলটিমেটলি আমেরিকা যখনই রাশিয়া হুমকি দিছে, এসে দাঁড়াইছে, আস্তে পিছন থেকে তার 7ম নৌবহর নিয়ে চলে গেছে। অতএব আর তাকে বিশ্বাস করা যাবে না। শেষ মুহূর্তে সে এরকম বহু ঘটনা তল্পা সহ পালিয়ে গেছে, বহু দেশের থেকে, এরকম ভিয়েতনাম থেকে গিয়েছে, আফগানিস্তান থেকে গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, বহু। এখন কথা হচ্ছে পাকিস্তান নিজের জায়গার থেকে সে ওই যে বলে পূর্ব দিক থেকে ইন্ডিয়াকে অ্যাটাক করবে। অ্যাটাক তো করবে না, ডিস্টার্ব করবে। এবং সেই স্যাটেলাইট পিকচারও পুতিনকে দেখানো হয়েছে, মস্কোতে নিয়ে গেছে অজিত দোভাল, আবার নতুন করে নরেন্দ্র মোদী দেখাইছে। এই জঙ্গি আস্তানা,
এই জাহাজে অস্ত্র আসছে, এইভাবে এই করছে, এই সমস্ত কিছু তাদের কাছে আছে। সো পুতিন যা বলার বলে দিচ্ছে, নতুন কিছু না। পুতিনের কথা আগেও যা, এখনও তো এটার জন্য নতুন কিছু না। কিন্তু এই গতকালকের মিটিংয়ের পরে আজকে ডক্টর জয়শঙ্কর যে বার্তা, যে মন্তব্য করেছে এনডিটিভির সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে নিয়ে, যে এখানে এরা ডায়লগ দেয়, শেখ হাসিনাকে চাওয়া হয়েছে এই নিয়ে আসতে হবে, দিতে হবে, ওই করবে। আজকে স্পষ্ট করে জয়শঙ্কর বা ইন্ডিয়া, দিস ইজ এ ভেরি ক্লিয়ার অ্যান্সার, এক ধরনের চপেটা গাদা, দুই গালে দুইটা ইনুসের। প্রথম যে চটটা মেরেছে সেটা হলো, যেই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসছে, সেই পরিস্থিতি শেখ হাসিনাকে বিবেচনা করাবে উনি কখন যাবেন। আর ডান গালে চটটা হলো, উনি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবেন, এটা ওনার ইচ্ছার ব্যাপার। ক্যান ইউ ইমাজিন কি বলতেছে? সারা বিশ্ব শুনতেছে, বিকজ ইট ইজ ইন্ডিয়া স্পিকিং। আর এই তেলাপোকা ওখানে কি শুনতেছে? ইনুস। এই হলো ভারতের সর্বশেষ অবস্থান। ৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে 10 দিনের মাথায় পাকিস্তানকে আত্মসমর্পণ করতে, এবং শুধু পূর্বে না, পশ্চিম রণাঙ্গনেও যুদ্ধ কিন্তু শুধু এখানেই হয় নাই, যুদ্ধ ওখানেও হয়েছে, ওয়েস্টার্ন বেল্টেও হয়েছে, বড় যুদ্ধ। তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে 10 দিনের মাথায়। আই গেস ভারতের হাতে সময় খুব কম। বিডিআর কমিশনের রিপোর্টের পরে ভারতকে পয়েন্ট অফ নো রিটার্ন, নট অনলি দ্যাট, তাদেরকে কি বলবো, একটা ইমিডিয়েট অ্যাকশন নেয়ার জন্য বাধ্য করে ফেলছে। এবং সেটা যদি খুব অল্প সময়ের মধ্যে, অল্প সময় বলতে আবার কেউ মনে করেন না যে 2 দিন 3 দিনের কথা বলতেছি। এখানে অল্প সময়, পলিটিক্যাল অল্প সময়, যুদ্ধের অল্প সময়, অর্থনৈতিক অল্প সময়, এগুলোর মধ্যে পার্থক্য আছে। অল্প সময়ের মধ্যে যদি সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ক্রস অল লিমিটস, আর ভারত যদি শেখ হাসিনাকে আজকে যেমন 2টি কথা বলে দিয়েছে, আবার যদি প্রয়োজন মনে করে, যদি সেই পরিকল্পনা নিয়েও থাকে অন দি টেবল, শেখ হাসিনার সরকার পুনর্গঠন করে সেই সরকার যদি ঘোষণা স্বীকৃতি দেয় যে এটাই বাংলাদেশের সরকার, আর ভারত যদি সেটাকে রিকগনাইজ করে, তাহলে বাংলাদেশ মুক্ত করতে ৭১-এর মধ্যে 10 দিন সময় লাগবে না, হয়তো 10 ঘন্টাও লাগবে না। সেই প্রস্তুতি আগে নেওয়া আছে, কিন্তু যেহেতু সিদ্ধান্তটা ডিপ্লোম্যাটিক, ইন্টারন্যাশনাল হওয়া উচিত, ভারত সেই কাজটাই করতেছে। ভারত কোনো দখলদার রাষ্ট্র হতে চায় না, অন্য রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপও চায় না। ৭১-এ যেমন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে রেখে বা বাংলাদেশের রাষ্ট্রপতি
প্রবাসী সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী, ফাঁসির আসামি, রায় হয়ে গেছে, কবর খোঁড়া হয়েছে। এদিকে ভারত সেই শেখ মুজিবের দেশকে স্বাধীন করে দিয়েছে, আবার আন্তর্জাতিক বিশ্বের মাধ্যমে চাপ দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসছে। ভারত চাইলে অনেক কিছুই পারে। আর ৭১-এর ভারত আর ২০২৫ সালের ভারত এক না। ৭১-এও ভারত ভারত আমেরিকাকে চ্যালেঞ্জ করে সারভাইভ করেছে। ২৫ সালেও ভারত আমেরিকাকে বাণিজ্যিক চ্যালেঞ্জ করে সারভাইভ করেছে, যেটা চিন্তাও করতে পারে নাই কেউ, কিভাবে ভারতের ইকোনমি এক্সপেকটেশনের অন্তত 1.5% বেশি হচ্ছে। দেখেন, অনেকের ধারণা ছিল 1 থেকে 1.5% কমে যাবে। বাইরের লোকজন তারা তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, বাস্তবের সাথে হিসাব তো কম থাকে তাদের। তো সেই ভারতকে যদি বাধ্য করে এই তেলাপোকারা, ভারত তাই করবে, বিকজ ইটস দেয়ার সিকিউরিটি রিজন। শেখ হাসিনার স্বার্থে শুধু যারা করবে না, আওয়ামী লীগের স্বার্থে শুধু তারা করবে না, বাংলাদেশের স্বার্থে শুধু তারা করবে না, তাদের অস্তিত্বের স্বার্থে, তাদের দেশের নাগরিকদের শান্তি নিরাপত্তার স্বার্থেই তাদেরকে করতে হবে, যেটা ৭১-এ তারা করেছেন তাদের স্বার্থে। মাঝখান দিয়ে আমাদের উপকার হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমরা